আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে খুব মজার একটা তথ্য। আমি তো আবার অর্থনীতির ছাত্র, আমি বিএসএস অ্যান্ড এমএসএস ইন ইকোনমিক্স কমপ্লিট করেছি। তো এই হিসাবে এদের এই ফাফরবাজি আমাদের কিছু জানা আছে। এখন আমাদের সমাজে যে অর্থ ব্যবস্থা প্রচলিত আছে এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সবটাই হলো জনগণকে ধোঁকাবাজি, জনগণের সাথে ফাফরবাজির একটা অর্থ ব্যবস্থা। ফাফরবাজি বুঝেন না? আরে ভাই, আপনারা তো ঢাকার মানুষই, ফাফর মারা বুঝেন না? ফাফর এই যা আছে বর্তমানে আমাদের সমাজে, ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই, আছে কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদ হলো পুরাটাই একটা ফাফরবাজির অর্থ ব্যবস্থা, চাপাবাজির অর্থ ব্যবস্থা। আরো সহজে বললাম, কেমনে চাপাবাজি আমি আপনাদের হাতে ধরে দেখায় দেই। দেখেন, আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে, সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন 2023-24 অর্থ বছরে দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় যেটা ছিল 2024-25 অর্থ বছরে সেটা আরো বেড়ে গেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মানে গড় আয় কত জানেন আপনারা? শুনলে আসমান থেকে পড়বেন যে হুজুর আমরা এত টাকা কামাই। গড় আয় মানে সবার মাথা পিছু আয় হলো $2,820, $3,40,000 টাকা বাংলাদেশি টাকায়। কত টাকা? কত? আরে ভাই, গত বছর কামাইছেন মিয়া আপনারা প্রত্যেকে। আর ভাই, সরকারের হিসাব, সরকার হিসাব দিছে, আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াও মানছে যে হ্যাঁ, তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয়, মাথা পিছু আয় 2024-25 ফিসক্যাল ইয়ার, যেটা অর্থাৎ 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, এটা আমাদের দেশের এক একটা অর্থ বছর। বর্তমান যেটা চলতেছে 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 26-এর জুন পর্যন্ত, এটা পরের হিসাব, পরের মাসে আসবে। লেটেস্ট সর্বশেষ হিসাব আমি আপনাদেরকে শুনাইলাম, $2,820 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 3,40,000, কয়েক টাকা কম, 39,000 সামথিং, মানে 3,40,000। কারণ আবার ডলারের রেট আরো বাড়ছে, এই হিসাবে 3,40,000-এর উপরিটা বাদ দেন। আপনারা সবাই কত টাকা করে কামান? 3,40,000 টাকা। এই হলো সরকারি হিসাব, বাংলাদেশের মানুষের গড় আয়। এখন গড় আয়ের হিসাবটা কি? গড় আয়ের হিসাবটা পুরোটাই ফাফরবাজি। হিসাব হয় কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ, মোট আভ্যন্তরীণ প্রোডাকশন কি পরিমাণ, উৎপাদন কি পরিমাণ। দেখা যায় যে উৎপাদন বাড়তেছে, মাশাআল্লাহ, আমরাও খুশি হয়ে যাই, দেশের উৎপাদন বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, গড় আয় বাড়তেছে, মাথা পিছু আয় বাড়তেছে, 3,40,000 টাকা করে আমরা কামাইতেছি। কি এর চিন্তা? খামুয়ার দামও আরামসে ঘুরমু। 3,40,000 টাকা করে যে মাসে কামায়, তাহলে আর কোনো কিছু থাকে? কাহিনী শুনেন, এটা হলো কি হিসাব? গড় হিসাব। কি হিসাব? গড় হিসাব। গড় হিসাবটার কাহিনীটা হলো এই গড় তো আর সাধারণ মানুষ বুঝে না, পাবলিক তো আর গড় হিসাব বুঝে না। গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তারা এই গড় হিসাব করে চলে। তো এক বেটা এরকম খুব জেন্টলম্যান, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছছে, সেখান দিয়ে তার একটা খাল পার হইতে হবে। এখনো সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। হাইটা পাশে দেখে একটা চাষা ভুষা কৃষক মানুষ, আরে জিজ্ঞেস, এই বেটা এই খাল পার হওয়া যাব? কয় না, খাল পার হওয়া যাবে না, খালের মাঝখানে আপনার ঠাই হবে না। কেন ঠাই হবে না? খালের মাঝখানে কয় হাত পানি? কয় 4 হাতের বেশি পানি আছে। আর আপনার হাইট হলো 3.5 হাত, তো 3.5 হাত মানুষ 4 হাত পানি দিয়ে পার হয় কেমনে?
কয় খারাপ, তুই হিসাবের এত সিস্টেম জানোস না, আমি এটার সিস্টেম বের করতেছি। কি হিসাব বাইর করবেন? কয় মাপ মাঝখানে কয় হাত? কয় 4 হাত। ওই পারে মাপ কয় হাত? কয় 1 হাত। এই পারে মাপ কয় হাত? কয় 1 হাত। কয় এবার 3 জায়গার থেকে স্যাম্পল নিছস, 1 হাত 4 হাত 4 হাত, এবার যোগ দে, কত হয়? কয় হয়? 6। 4 + 1 + 1 কত হলো? কয়বার কয় জায়গা থেকে স্যাম্পল নিছস? কয় 3 জায়গা থেকে, এবার 3 দিয়ে ভাগ দে। তো বলেন 6 কে 3 দিয়ে ভাগ দিলে গড় পানি কত? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন ঠ্যাঙের নিচ থেকে 2 হাত মাইপা দেখা যায় হাঁটু পর্যন্ত 2 হাত হয়। কয় 2 হাত পানি গড় পানি আছে, এই খাল পার হওয়াটা কোনো ব্যাপার নাকি? তুই হিসাব বুঝিস না। আপনারা কন, এখন এই কৃষক তো হিসাব বুঝে না, পরে হিসাব বুঝায় দিল খালের মধ্যে গড় পানি আছে কতটুক? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন এই জেন্টলম্যান 2 হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে। আপনারা কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি 2 হাত আছে হিসাব করে পার হইতে পারবে? মাঝখানে গেলে চুপনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জনগণকে পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখায়, মাথা পিছু আয়ের হিসাব দেখায়, 3,40,000 টাকা আয়ের হিসাব দেখায় গোটা দেশের জনগণকে বোকা বানানোর ভাওতাবাজির পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে। আশ্চর্য ভয়ঙ্কর একটা তথ্য কি জানেন? এই যে গ্রোস মানে জিডিপি দেখায়, যে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন যে কি পরিমাণ, পার ক্যাপিটা ইনকাম যে কি পরিমাণ, ইনকামের মধ্যে দুর্নীতি করে মানুষ যেই টাকাটা কামায় এটাও ইনকামের মধ্যে গণ্য হয়। বুঝেন না এই কথা? মানে চোরায় আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে 10 লাখ টাকা, তাহলে ওর মাসে ইনকাম হলো কত? 10 লাখ। আরেক চোরাই ইনকাম চুরি করছে 10 কোটি টাকা, তাহলে ওর মাসিক ইনকাম হলো। আরেক চোরাই চুরি করছে 1000 কোটি টাকা, তাহলে ওর ইনকাম। আরেক চোরাই চুরি করছে 10,000 কোটি টাকা, ওর ইনকাম। আরেক চোরাই বড় চোরাই চুরি করছে 10 লক্ষ কোটি টাকা, তো ওর ইনকাম। এই সব চোরাদের যে চুরি, এই চুরি হলো সব এই আপনার পার ক্যাপিটা ইনকামের মধ্যে গণে। পার ক্যাপিটা ইনকাম যে 3,40,000 মাগনায় হয়েছে নাকি রে ভাই? এই দেশের জনগণের সম্পত্তি যিনি চুরি করছে, চুরি করে করে সুইস ব্যাংকে নিয়ে জমা করছে, চুরি করে নিয়ে আমার দেশের গরিব মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা চুরি করে করে বিদেশে যারা বেগম পাড়া করেছে, ওই বেগম পাড়ার সম্পত্তি যোগ দিলে তো পার ক্যাপিটা ইনকাম বাড়বেই। হিসাব নিয়ে দেখেন, আমি আপনাদেরকে যে তথ্য দিলাম খবর নিয়ে দেখেন যে এগুলোকেও ইনকামের মধ্যে হিসাব করা হয়। দুর্নীতি করে যে টাকা কামায়, তো স্বাভাবিকভাবেই দেশের মধ্যে যখন দুর্নীতি বাড়ে পার ক্যাপিটা ইনকামও বাড়ে। বলেন দুর্নীতি যদি বাড়ে জনগণের লাভটা কি হয়? আরে ভাই, গোটা জনগণের সম্পদ এটা ফোকরা করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেশের সম্পদ, জনগণের সম্পদ পাচার করলো, অন্য দেশে নিয়ে গেল। এক এলাকার সম্পদ এভাবে আরেক এলাকায় নিয়ে সেই এলাকায় নিজের আখের গোছানো ইসলামী অর্থনীতির মূল দৃষ্টিভঙ্গির খেলাফ। আপনারা বলেন জাকাত বাস্তবায়ন হলে হুজুর লাভ কি? বেটা, জাকাত বাস্তবায়ন হলে লাভ মানে, জাকাত বলতে কি বুঝছো তোমরা? জাকাতের একটা মূল নীতি হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই এলাকা থেকে জাকাত উত্তোলন করা হবে সেই এলাকার অভাবী মানুষ বেঁচে থাকতে অন্য কোন এলাকায় জাকাত ট্রান্সফার করা যায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি যে এইভাবে দেশের সম্পদ চুরি করে পার ক্যাপিটা ইনকাম বাড়ায়, জনগণের সম্পদ লুটপাট করে, বেগম পাড়া করে, নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, অল্প কিছু মানুষ রাতারাতি কোটিপতি বনে যায়। যখন যারা ক্ষমতায় আসে, ক্ষমতাসীনদের আশেপাশের অল্প কিছু লোক তারা রাস্তার ফকির নির্পুত
2 দিন পরে অট্টালিকা গড়ে। বানায় বলতেছি কথা, মিথ্যা কথা বলতেছি? আপনি যান বলেন বাংলাদেশের সরকারি অফিস আদালতে, আপনারা একদম আল্লাহকে হাজির নাজির যাই না বলবেন, আমার কোনো কথায় প্রভাবিত হবেন না। সরকারি অফিস আদালতে যদি কাজ করতে যান, টাকা পয়সা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া কত % কাজ আপনারা করতে পারেন বলেন? বলেন, এই কথাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিছি। আপনারাই তো যান সরকারি অফিস আদালতে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস হলেই সরকারি অফিস আদালতে টাকা ছাড়া কাজ হয় না। তাহলে তার মানে কি বোঝা গেল? এই রাষ্ট্রের সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রায় শতকরা 100% দুর্নীতিবাজ। তাহলে এই দেশ, এই সমাজ উন্নত করতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তা আমলাদের মধ্যে নীতি নৈতিকতা সৃষ্টি করা ছাড়া, তাদের দুর্নীতিকে রোধ করা ছাড়া এ জাতির ভাগ্যের পরিবর্তনের কোনো উপায় নাই। এই জন্য যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করেন। ইসলাম কি বলবে? ইসলামের যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করলে কখনোই এইভাবে এই ফাঁক ফোকর শুভঙ্করের ফাঁক থাকবে না, যে গড় হিসাবের একটা আপনার ভেলকিবাজি দেখায়া জনগণকে বোধাই বানায় ছেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আঞ্চলিক ভাষা বললাম, ঢাকার ভাষা। একেবারে খাস এই কথাটাই জনগণকে বোধাই বানানো হইতেছে। দেশের সম্পদ বাড়ে, হিসাব দেখায়। আরে ভাই, আরেকটা মানে জোচ্চুরির একটা কাহিনীর গল্প শুনে আপনাদেরকে। এই সমস্ত কথা তো সাধারণত আমরা হুজুররা ওয়াজ করি না, হুজুররা তো শুধু অন্য ওয়াজই করি। মানুষকে ইসলামী সমাজ ব্যবস্থার কথা, অর্থ ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তো আমরা বলতেও চাই না। এগুলো বলা দরকার সাধারণ মানুষকে। দেখেন, বিগত সময়ে একটা পলিসি রাষ্ট্র মেনটেন করত। কি পলিসি? 2 দিন পর পর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়তো। কথা ঠিক? নির্বাচন আসতেছে সামনে, দে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ায়া 20%। এক ফালে 1 লাখ টাকার বেতন 1,20,000। আরে কোনো কাম নাই, কাজ নাই, হঠাৎ করে এত সম্পদ বাড়ায় দিলাম, এত বেতন বাড়ায় দিল, তো দিবে কোত্থেকে সরকার? দেশে তো এত টাকা নাই, এত সম্পদ নাই। তাহলে এই যে সরকারি লক্ষ লক্ষ কর্মকর্তাদের যে বেতন 20%, 30% বাড়ায় দিল, বাড়া দিয়ে ওদেরকে তো খুশি করে দিল। ওরা তো বাস এখন সরকারকে রাখার জন্য যা যা অন্যায় করতে হয়, জনগণ খুন করতে হয় কর, জনগণ মারতে হয় মার, কারণ আমার তো বেতন বাড়তেছে। গোটা প্রশাসনকে লোভী, স্বার্থপর বানায় দেওয়া হয়েছে এই সুবিধা দিয়ে। কেন? হে প্রশাসনের কর্মকর্তারা, তোমাদের অন্তরের মধ্যে এই এতটুকু পর্যন্ত বোধ তৈরি হয় নাই যে এই যে আমাকে যে বাড়তি সুবিধাটা দিচ্ছে, খামাখা দিচ্ছে, আমার কাছে অনৈতিক সুবিধা দিচ্ছে, আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তোমরা যদি সেদিন এই কথাটা চিন্তা করতা, তাহলে 5ই আগস্টে পুলিশ প্রশাসনকে এইভাবে এদেশের মানুষের কাছে নাজেহাল হওয়া লাগতো না। যাই হোক, এই কাহিনীটা কি জানেন? এই যে হঠাৎ করে যে তারা 20% বেতন বাড়ায় দেবে একদিনে, অথচ সরকার তো এইভাবে বেতন বাড়াইতে পারে না, কারণ সরকারের তো এই সম্পত্তি নাই। তারপরে কি করছে জানেন? এটাও আরেকটা সিস্টেম। রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, 2টা ভাগ মোটা দাগে। রাষ্ট্রীয় যে ম্যাক্রো ইকোনমিক্স, এটা 2টা পলিসির উপর চলে। একটাকে বলা হয় ফিসক্যাল পলিসি, আর একটাকে বলা হয় মনিটারি পলিসি। মনিটারি পলিসির অর্থ হলো টাকা ছাপানো। টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে, এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম, জনগণের মানে দ্রব্যমূল্য, এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর। সরকার যখন টাকা ছাপানো কমায় দেয়, তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায়। সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয়, তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো 20% করে, টাকা দিবে কোত্থেকে? বাবার গোলায় টাকা ভরে থেকে গেছে যে মাসে তুমি, বছরে তুমি লাভ দিয়ে ফাল পাইরা যে 20% বাড়ায় দিলা। এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা কোত্থেকে না দিবে? বাস অর্ডার দিয়ে দিছে যে টাকা ছাপা। টাকা ছাপাইলো,
20% টাকা খামাখাই ছাপাইলো। একটা দেশের সম্পত্তি আছে মনে করেন 1 লক্ষ কোটি টাকার, এখন ওই দেশে যদি 1,20,00,000 কোটি টাকা ছাপানো হয়, তাহলে সম্পদ কি বাড়লো না শুধু কাগজ বাড়লো? শুধু কাগজ বাড়ছে, সম্পত্তি কিন্তু কিছুই বাড়ে নাই। আগে তুমি 100 টাকা দিয়ে যেই জিনিস পাইতা, এখন ওই জিনিস কিনতে তোমার 120 টাকা লাগবে। যেই লাও সেই কত। আরে ভাই, বছর বছর বেতন বাড়ে। গত বছর যেই জিনিসের দাম ছিল 100 টাকা, এই বছর সেই জিনিসের দাম হলো 125 টাকা, তোমার বেতন বাড়ছে 100 টাকা, 100 টাকা থেকে 120 টাকা। বলেন, গত বছর যেই জিনিস কিনতেন 100 টাকা দিয়ে, এবার সেই জিনিসের দাম যদি হয় 125 টাকা, আর আপনার বেতন যদি বাড়ে 20 টাকা, তাহলে আপনার লাভ হলো না লস হলো? পাবলিক রে কে বুঝাবে এই কথা যে তোমার যে 20 টাকা বেতন বাড়ছে, লাভ হয় নাই তোমার? কারণ দেশের মধ্যে মূল্যস্ফীতি, দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 25%, তোমার বেতন বাড়ছে 20%, মানে তুমি এখনো 5% মাইনাসে আছো। কিন্তু জনগণকে এই যে কি বলছিলাম, কি বানায়, এই বোধহয় বানায় হয়ে গেছে। বিশ্বাস করেন, এই কাহিনীগুলো করছে। এতে গোটা দেশের মধ্যে অর্থনৈতিকভাবে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা 20% করে, এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে, বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি? কয় গুণ বেশি বলেন? এবার অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন? আমার একটা গার্মেন্টসের গরিব শ্রমিক কত হাজার, কত লক্ষ, কত কোটি। বলেন এবার আপনারা, রাস্তায় রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, নৌকা চালায়, দিন গুজরান করে, দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি? তুমি যে 20% ফাল দিয়া সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া, ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতার কাছে পাকাপোক্ত করলা, এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে বলেন? এদের তো বেতন বাড়ে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারণ সরকারি কর্মকর্তাদের বেতনও বাড়লো 20%, ঘুষ বাড়ছে তো আরো বেশি। এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে, পাহাড় গড়েছে, পাহাড় সম সম্পদ নিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলি সব কিনে ফেলায়, ভালো ভালো মাখনগুলি সব তারা খায়। সাধারণ মানুষ, তার কাছে তো ওই পরিমাণ টাকা বাড়ে নাই। সেই ক্ষেত্রে গোটা সরকার, গোটা রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয়, তাদের মধ্যে হতাশা তৈরি হয়। তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10% বেতন বেড়েছে, যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে 25%, তখন মাথার চুল ছিঁড়া ছাড়া সাধারণ মানুষের কোনো উপায় থাকে না।